একজন স্বৈরাচারী শাসক ছিল যিনি দীর্ঘ 15 বছর আমাদের বাংলাদেশকে নিজে একপাক্ষিকভাবে শাসন করে গেছে এবং উনি যাওয়ার পথেও বলে গেছে যে উনি পদত্যাগ করেছেন এবং আমরা সেটা নিউজই সবাই পেয়েছি। সমস্ত চ্যানেল, সমস্ত বাংলাদেশ দেখেছে যে উনি পদত্যাগ করেছে। বাট উনি বাহিরে গিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়ে এখন বিভিন্ন ধরনের কথা বলছেন। এগুলো আসলে পাগলের প্রলাপ। আর উনি এত বছর দেশটাকে এত খারাপভাবে শোষণ করেছেন যে এই অত্যাচারীর থেকে আমরা এখন এই যে মুক্তি পেলাম, এটার আনন্দ আসলে বলে বোঝানোর মতো না। কারণ আমরা দীর্ঘ 15 বছর আমরা কোথাও একটি কথা স্পষ্টভাবে বলতে পারিনি, একটি সত্য কথা বলতে পারিনি। আজকে ওনার যাওয়ার কারণে আমরা বলতে পারছি। আর উনি এমন একজন স্বৈরাচারী ছিলেন যে উনি এতগুলো প্রাণ যাওয়ার পরেও সামান্যতম ন্যূনতম ওনার লজ্জা কিংবা ওনার ওই ধরনের অনুশোচনা নেই। তো আমরা আসলে ওনার জন্য লজ্জিত যে উনি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, আবার সেই বাংলাদেশে আমরাও জন্মগ্রহণ করেছি। আসলে এটা হাস্যকর বিষয়, কারণ পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো কোনো কিছু উনি ওনার বাপের বাড়ি কিংবা উনি ওনার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেননি, কিংবা উনি ওনার নিজ যোগ্যতায় এটা করেননি। এটা করেছেন আমাদের মতো সাধারণ জনগণদের টাকায়। সো এখানে উনি এটা বলতেই পারে না। আমাদের রক্তে ঘামে এই টাকা এবং সেই টাকায় আমাদের দেশের উন্নয়ন। এবং উনি যদি এত টাকা চুরি না করতেন তাহলে আরো অনেক কিছু হতে পারত। এই বাংলাদেশ মাথা উঁচু করে আরো অনেক আগে দাঁড়াতে পারত। আমি প্রথমেই বলছি, আমাদের বিএনপির তারেক রহমান তিনি কোনো ধরনের অপকর্ম দুর্নীতির সাথে জড়িত নন। সো তাকে যে মামলাগুলো দেয়া হয়েছিল এগুলো বানোয়াট, মিথ্যে। আর এখন যে মামলাগুলো হচ্ছে এটা এই যে ওনার একটা ভিডিও কলে আমি দেখলাম যে উনি বলেছে যে এতগুলো মামলা ওনার নামে দেওয়া হয়েছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, যতগুলো মানুষ হাত হারিয়েছে, যতগুলো মানুষ পা হারিয়েছে, যতগুলো মানুষ জীবন হারিয়েছে, যতগুলো মানুষের টাকা চুরি হয়েছে, ততগুলো মানুষের থেকে ওনার নামে মামলা হওয়া উচিত ছিল। সো ওনার নামে অনেক মামলা হবে এবং তার বিচারও হবে এই বাংলার মাটিতে। আসলে এটা খুবই হাস্যকর ব্যাপার। উনি টুস করে ঢুকে পড়লে উনি দেশটাকে যেভাবে চেয়েছিলেন জব্দ করে রাখতে, সেটা ওনার হাত ফসকে বের হয়ে গেছে। এখন আর এই অনুশোচনা করে লাভ নেই। এখন যদি টুস করে ঢুকে পড়ে তাহলে টুস করে জেলে যেতে হবে এবং জীবনে কখনো আর ওখান থেকে মুক্তি পাবে না। আসলে আয়না ঘরে রাখা উচিত, কিন্তু আমরা তো মানবিক, ওনার মতো অমানবিক না। সো আমরা মানবিক দিক থেকে বলবো আয়না ঘরে রাখবো কেন? ওনার জন্য আইন আদালত আছে, তাদের কাছেই সুপর্দ করা হবে এবং আইন অনুযায়ী ওনার বিচার হবে। আর যে বিচার হবে তা সারা বিশ্ব দেখবে যে যখন মানুষ এত অন্যায় করে তখন তার প্রতিবাদ কেমন হওয়া উচিত, তার বিচার কেমন হওয়া উচিত। আর চুরি করেছে, তাদের কাছে যখন চুরি না থাকে, তাদের কাছে যখন ইনকাম না থাকে, তখন তাদের কাছে আসলে দেশ ভালো না বা সময়টা ভালো যাচ্ছে না, এটাই স্বাভাবিক। এখন যারা চুরি করেছিলেন তারা পালিয়ে বেড়াচ্ছেন, তারা লুকিয়ে আছেন, তাদের শাস্তি হবে। সো তাদের কাছে এটা আসলেই গ্রহণযোগ্য না বা এই দেশটা তারা চাননি। আর আপনি যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল, আমি তাদেরকে অবশ্যই সম্মান জানাই এবং ওখানে আমরাও ছিলাম। আমাদের যতটুকু দায়িত্ব, আইনজীবীরাই প্রথম তাদের পাশে দাঁড়িয়েছিল। এমনকি আমি কিন্তু 3টা রাবার বুলেট খেয়েছিলাম। সো আমি ওখান থেকে এখন সুস্থ। তো আমি কিন্তু ওনারা কখনোই একা আন্দোলন করেননি। ওনারা যখন ডাক দিয়েছিলেন, ছাত্র সমাজ একটা দেশের সামান্য অংশ এবং এখানে আমরা আপামর জনগণ যারা একেবারে কৃষক শ্রেণী থেকে শুরু করে একদম উঁচু লেভেল পর্যন্ত আমরা কেউই বসে থাকিনি, কারণ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছিল। সো আমরা সবাই রাস্তায় নেমে আসছি। এটা কোনো বৈষম্য বিরোধী কোনো একটা আন্দোলন না, তারা চেয়েছিল কোটা। সো কোটার সমাধান হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে আরো একটা কথা বলতে চাই, এবার আমার মনে হয় তাদের ঘরে উঠে যাওয়া উচিত, পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত।